Welcome to my second class on Science and Human Life by Bertrand Russell. Before going to the text, I like to request you to subscribe my channel, make like and leave your valuable comment in the comment box. Last day, we have learned that the human beings are threatful by the changing environment. আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে হিউম্যান বিংস হুমকির মুখে। কার হুমকির মুখে? বাই দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট, পরিবর্তনশীল পরিবেশের হুমকির মুখে। অ্যান্ড রাসেল মেক্স দ্য পসিবল ওয়েজ টু কাম আউট ফ্রম দিস প্রবলেমস। এবং রাসেল কিছু পয়েন্ট আউট করেছিলেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। টুডে উই উইল ডিসকাস মোর অন দিস। আজকে আমরা এই বিষয়ে আরো কিছু আলোচনা করব। প্যারা 6, নিউ ডেঞ্জার্স রেজাল্টিং ফ্রম আওয়ার মোর অর্গানিক সোসাইটি। নিউ ডেঞ্জার্স, নতুন বিপদ, নতুন সমস্যা রেজাল্টিং ফ্রম আওয়ার মোর অর্গানিক সোসাইটি। কিসের থেকে সৃষ্টি হচ্ছে? আমাদের এই যান্ত্রিক সোসাইটি থেকে। কেন যান্ত্রিক সোসাইটি? না, এই কারণেই সোসাইটিকে যান্ত্রিক বলা হচ্ছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। বিজ্ঞান ছাড়া আমাদের সোসাইটিতে অগ্রগতি এতটুকু সম্ভব নয়, সেই জন্য বলা হচ্ছে অর্গানিক সোসাইটি। আর এই অর্গানিক সোসাইটি আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। কল ফর সার্টেন চেঞ্জেস। এই অর্গানিক সোসাইটি নিশ্চিত কিছু পরিবর্তনের সৃষ্টি করেছে ইন দ্য কাইন্ড অফ ক্যারেক্টার দ্যাট ইজ অ্যাডমায়ার্ড। এবং এই যে পরিবর্তনটা, এটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য। দ্য বোল্ড বুকেনার অর দ্য গ্রেট কনকুয়ার such as Alexander or Napoleon has been admired. The bold buccaneer অর্থাৎ দুঃসাহসিক জলদস্যু অথবা দ্য গ্রেট কনকুয়ারার such as Alexander or Napoleon, আলেকজান্ডার অথবা নেপোলিয়নের মতন বিখ্যাত কনকুয়ারার অর্থাৎ যারা জয়ী, যারা রাজ্য জয় করত, সাম্রাজ্য বিস্তার করত, হ্যাজ বিন অ্যাডমায়ার্ড, তারা প্রশংসিত হয়েছিল অ্যান্ড ইজ স্টিল অ্যাডমায়ার্ড, এবং এখনো প্রশংসিত হয়। অলদো দ্য ওয়ার্ল্ড ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড দিস টাইপ অফ ক্যারেক্টার, যদিও এই বিশ্ব ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড, বেশি দিন সহ্য করেনি দিস টাইপ অফ ক্যারেক্টার, এই ধরনের চরিত্রকে। কিরকম চরিত্রকে? আলেকজান্ডার, নেপোলিয়ন অথবা বোল্ড বুকেনারের মতো ক্যারেক্টারকে এই পৃথিবী কিন্তু বেশি দিন সহ্য করেনি, বেশি দিন মেনে নেয়নি। উই কাম হিয়ার আপন এ ডিফিকাল্টি, আমরা একটা কঠিন পরিস্থিতির সময়ে এসে উপস্থিত হয়েছি। ইট ইজ এ গুড থিং, এটা খুব ভালো দ্যাট যে পিপল শুড বি অ্যাডভেঞ্চারাস, মানুষের অ্যাডভেঞ্চারাস হওয়া উচিত, অ্যান্ড দ্যাট দেয়ার শুড বি এ স্কোপ ফর ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ, এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই উদ্যোগতা থাকা উচিত, অর্থাৎ এন্টারপ্রাইজ, উদ্যোগ থাকা উচিত। তাহলে রাসেল কি বলছেন? রাসেল বলছেন যে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে একটা জটিল পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি। এটা ভালো, ইট ইজ গুড থিং, এটা ভালো যে পিপল শুড বি অ্যাডভেঞ্চারাস, মানুষের মধ্যে দুঃসাহসিকতা থাকবে বা একটা মানুষের দুঃসাহসিকতা হওয়া উচিত, অ্যান্ড দ্যাট দেয়ার শুড বি এ স্কোপ ফর ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ, এবং প্রত্যেকটা মানুষেরই কি উচিত? উদ্যোগ হওয়া উচিত। বাট দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারপ্রাইজ, কিন্তু এই অ্যাডভেঞ্চার এবং এন্টারপ্রাইজ ইফ দে আর নট ব্রিং টোটাল ডিজাস্টার, যদি তারা মিলিতভাবে কোনো ধ্বংস ডেকে না আনে, মাস্ট স্টিয়ার ক্লিয়ার অফ সার্টেন ট্রেইলস ইন হুইচ দে ওয়ার ফর্মারলি পসিবল। কিছু ক্ষেত্রে মাস্ট স্টিয়ার ক্লিয়ার অফ মানে দূরে থাকবে, সার্টেন ট্রেইলস ইন হুইচ দে ওয়ার ফর্মারলি পসিবল, যেগুলো আগে সম্ভব ছিল সেগুলি থেকে হয়তো কিছুটা দূরে থাকবে। ইউ মে স্টিল উইদাউট হার্ম টু ইউর ফেলো ম্যান, ইউ মে স্টিল উইশ টু বি দ্য ফার্স্ট ম্যান টু রিচ দ্য মুন। সেন্টেন্সটা এরকম ভাবে করতে হবে, ইউ মে স্টিল উইশ, তুমি ইচ্ছা প্রকাশ করতেই পারো, টু বি দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষ হবে তুমি, টু রিচ দ্য মুন, অর্থাৎ তুমিই প্রথম মানুষ হবে চাঁদে পৌঁছানোর জন্য, উইদাউট হার্ম টু ইউর ফেলো ম্যান, কিন্তু তোমার ফেলো ম্যানের কোনো ক্ষতি করা তোমার চলবে না, অর্থাৎ ক্ষতি ছাড়া। তোমার পাশে কারো ক্ষতি হোক বা তোমার প্রতিবেশীর ক্ষতি হোক, এরকম কোনো চিন্তা ভাবনা করা চলবে না। সেই চিন্তা ভাবনা না করে তুমি প্রথম মানুষ হতে পারো চাঁদে পৌঁছানোর ক্ষেত্রে। ইউ মে উইশ টু বি এ গ্রেট পোয়েট, তুমি বিখ্যাত কবি হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারো, অর এ গ্রেট কম্পোজার, অথবা বিখ্যাত কম্পোজার হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারো, অথবা অর এ ম্যান হু অ্যাডভান্সেস দ্য বাউন্ডারিজ অফ সায়েন্টিফিক নলেজ, অথবা বিজ্ঞানের সীমা থেকে তুমি
দূরে চলে যেতে পারো, অর্থাৎ তুমি বিজ্ঞানের যে বাউন্ডারি সেটা পেরিয়েও তুমি চলে যেতে পারো। তাহলে রাসেল এখানে কি বলছেন? রাসেল বলছেন তুমি ইচ্ছা প্রকাশ করতে পারো বিখ্যাত কবি হওয়ার, তুমি ইচ্ছা প্রকাশ করতে পারো গ্রেট কম্পোজার হওয়ার, তুমি ইচ্ছা প্রকাশ করতে পারো একটা মানুষ হওয়ার। কিরকম মানুষ? হু অ্যাডভান্সেস দ্য বাউন্ডারিজ অফ সায়েন্টিফিক নলেজ, যে বিজ্ঞানের যে জ্ঞান সেটার বাইরেও চলে যেতে পারে। সাচ অ্যাডভেঞ্চার ইনজিওরস নো ওয়ান, এরকম ধরনের অ্যাডভেঞ্চার বা এরকম ধরনের দুঃসাহসিকতা কিন্তু কাউকে ক্ষতি করবে না। বাট ইফ নেপোলিয়ন ইজ ইউর আইডল, কিন্তু নেপোলিয়ন যদি তোমার আদর্শ হয়, ইউ মাস্ট বি রেস্ট্রেন্ট, তাহলে তোমাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে বা তোমার নিয়ন্ত্রিত হওয়া উচিত। কেন কি? নেপোলিয়ন ছিল ভয়ঙ্কর একজন রাজা। সার্টেন কাইন্ড অফ আর্কেইক সেলফ অ্যাসারশন হুইচ আর স্প্লেন্ডেড ইন দ্য লিটারেচার অফ ট্র্যাজেডি, বলছে এইরকম নেপোলিয়নের মতন আর্কেইক এবং সেলফ অ্যাসারশন। আর্কেইক মিন্স উইদাউট কন্ট্রোল, যেটা কন্ট্রোল করা যায় না। সেলফ অ্যাসারশন মিন্স দাম্ভিকতা। সার্টেন কাইন্ডস অফ আর্কেইক এবং সেলফ অ্যাসারশন যদি এরকম ধরনের অনিয়ন্ত্রিত এবং দাম্ভিকতা থাকে, হুইচ আর স্প্লেন্ডেড ইন দ্য লিটারেচার অফ ট্র্যাজেডি, যেটা কেবলমাত্র বিয়োগান্তক সাহিত্যেই লেখা থাকবে, হ্যাভ কাম টু ইনভলভ টু মাচ রিস্ক, যেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলা দেবে। অর্থাৎ নেপোলিয়নের মতো হওয়া চলবে না। তুমি যদি নেপোলিয়নের মতো হতে চাও তাহলে তুমি ভাববেই না যে তোমার জন্য কারো ক্ষতি হচ্ছে, তুমি ক্ষতিই করতে চাইবে। সুতরাং নেপোলিয়নের মতো তুমি যদি হয়ে যাও তাহলে তোমাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে এবং তুমি নিয়ন্ত্রিত হবে। এ মোটরিস্ট, তারপরে তিনি উদাহরণ দিচ্ছেন, এ মোটরিস্ট অ্যালোন অন অ্যান এমটি রোড মাই ড্রাইভ অ্যাজ হি প্লেজ, একজন মোটর ড্রাইভার, মোটরিস্ট মানে মোটর ড্রাইভার, অ্যালোন অন অ্যান এমটি রোড, একটা ফাঁকা রাস্তাতে সে গাড়ি চালাতে পারে, মাই ড্রাইভ চালাতে পারে, অ্যাজ হি প্লেসেস, সে যেমন চায়। বাট কিন্তু ইন ক্রাউডেড ট্রাফিক, কিন্তু ভিড়ের মধ্যে, ট্রাফিকের মধ্যে, হি মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস, তাকে ট্রাফিক রুল ফলো করতে হবে। মোর অ্যান্ড মোর দ্য লাইভস অফ ইন্ডিভিজুয়ালস কাম টু রিজেম্বলস দ্য মোটরিস্ট, ঠিক সেরকম ভাবে যত ভিড় বাড়বে তত কি মোটরিস্টকে ইন ট্রাফিক, তাকে ট্রাফিক মেনে চলতে হবে, রেদার দেন দ্য লোনলি ড্রাইভার ইন অ্যান এমটি ডেজার্ট। যেমন ভাবে একটা মোটরিস্ট কি করে মরুভূমিতে যে কোনো ভাবে সে গাড়ি চালাতে পারে, কিন্তু সে যখন ক্রাউডের মধ্যে এসে যাবে তাকে ট্রাফিক রুল ফলো করতে হবে। সেই রকম ভাবেই রাসেল বলছেন যে আগে যেমন খুশি ভাবে চললে ঠিক ছিল, কিন্তু এখন যেহেতু পৃথিবী হুমকির মুখে দাঁড়িয়ে গেছে, এনভায়রনমেন্ট হুমকির মুখে দাঁড়িয়ে গেছে, সুতরাং এখন তুমি যেটা করবে সেই ভিড় ক্রাউডের মতন তোমাকে ট্রাফিক রুল মেনে চলতে হবে, তুমি যা খুশি তাই করতে পারো না। নেক্সট প্যারা 7, আই কাম এট লাস্ট টু এ কোশ্চেন, আমি অবশেষে, এট লাস্ট আই কাম টু এ কোশ্চেন, আমি একটা প্রশ্নে এসে উপস্থিত হয়েছি বা আমি একটা প্রশ্ন পড়ছি। কি প্রশ্ন? হুইচ ইজ কজিং কনসিডারেবল কনসার্ন অ্যান্ড পারপ্লেক্সিটি টু মেনি ম্যান অফ সায়েন্স, যে প্রশ্নটা অনেক বিজ্ঞান মনস্ক মানুষের মধ্যে একটা বিবেচনামূলক চিন্তা এবং হতবুদ্ধি সম্পন্ন সিচুয়েশন তৈরি করবে। দেখো আবার বলছি, এট লাস্ট অবশেষে আই কাম টু এ কোশ্চেন, আমি একটা প্রশ্নে এসে উপস্থিত হয়েছি। হুইচ, যে প্রশ্নটা, ইজ কজিং কনসিডারেবল কনসার্ন, অর্থাৎ বিবেচনামূলক চিন্তা, অ্যান্ড পারপ্লেক্সিটি এবং হতবুদ্ধি করে তুলবে কাকে? টু মেনি ম্যান অফ সায়েন্স, যে সমস্ত মানুষের চিন্তা ভাবনাগুলো বিজ্ঞান মনস্ক, অর্থাৎ সায়েন্টিফিক মানুষের মধ্যে এই প্রশ্নটা কিন্তু একটা ভয়ঙ্কর ভাবে নাড়া দিয়ে যাবে। কি প্রশ্ন? Which is their social duty towards this new world that they have been created? Which is their social duty? তাদের সামাজিক দায়িত্বটা কি, সামাজিক কর্তব্যটা কি, কিসের প্রতি? Towards this new world, এই নতুন জগতের প্রতি, that they have been creating, তারা যে নতুন জগৎটা সৃষ্টি করেছেন। এখানে কোন নতুন জগতের কথা বলা হচ্ছে? এখানে সেই নতুন জগতের কথা বলা হচ্ছে যে জগৎটা আগে ছিল না, অর্থাৎ আমরা বর্তমানে যে জগতে বাস করছি, যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি, পুরো মনুষ্য জাতি, পুরো টোটাল এন্টায়ার ক্রিয়েচার আজ হুমকির মুখে দাঁড়িয়েছে। রাসেল যেমন এক্সপ্রেস করছেন যে একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে, ঠিক এইরকম একটা সিচুয়েশন তো আগে ছিল না। তাহলে এই বর্তমান যে সিচুয়েশন, বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, বর্তমান পরিবর্তনশীল পরিবেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রতি, সেই ওয়ার্ল্ডের প্রতি, সেই চেঞ্জিং এনভায়রনমেন্টের প্রতি দায়িত্বটা কি হতে পারে? হুইচ ইজ দেয়ার সোশ্যাল ডিউটি, কোনটা তাদের সামাজিক কর্তব্য? আই ডু নট থিংক দিস কোশ্চেন ইজ ইজি অর সিম্পল, আমি মনে করি না যে এই প্রশ্নটা কিন্তু খুব সহজ হবে। এর উত্তরটা, তার উত্তরটা যে এই চেঞ্জিং ওয়ার্ল্ডের প্রত্যেকটা সায়েন্টিফিক মানুষের বা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্বটা কি, এর উত্তরটা কিন্তু আমি খুব সহজ মনে করছি না। অর্থাৎ উনি বলেই দিচ্ছেন এটা কিন্তু খুব একটা টাফ, একটু ভাবনার বিষয়, চিন্তার বিষয়। দ্য পিওর ম্যান অফ সায়েন্স, যে সমস্ত মানুষের বিজ্ঞানের প্রতি যথেষ্ট জ্ঞান আছে, সাচ অ্যাজ ইজ কনসার্নড উইথ দ্য অ্যাডভান্সমেন্টস অফ নলেজ, যে সমস্ত মানুষ জ্ঞানের বৃদ্ধিকে প্রশংসা করে বা সে চায় যে জ্ঞানের বৃদ্ধি হোক,
and in his professional moment takes it granted, এবং সে চায় কি তার নিজের কর্মক্ষেত্রেও জ্ঞানের পরিধি বৃদ্ধি পাক, that the advancement of knowledge is desirable, এবং যে advancement of knowledge অর্থাৎ যে জ্ঞানের বৃদ্ধিটা সে কি করে desirable আশা করে। তাহলে কি কিছু কিছু মানুষ আছে, কিরকম মানুষ? দ্য পিওর ম্যান অফ সায়েন্স, যে সমস্ত মানুষ একদম পিওরলি ভাবে বিজ্ঞান মনস্ক, তারা কি চায় যে জ্ঞানের বৃদ্ধি ঘটুক, জ্ঞানের সমৃদ্ধি ঘটুক, এবং সেই জ্ঞানের সমৃদ্ধিটা তাদের প্রফেশনাল মোমেন্টের মধ্যেও চলুক, এবং তারা এই জ্ঞানের বুদ্ধিটা কিন্তু চায় যে হ্যাঁ জ্ঞানের বুদ্ধি ঘটুক, তারা কিন্তু এটা চায় যে জ্ঞানের বৃদ্ধির পরিধিটা বিস্তার লাভ করুক, এটা ডিজায়ারেবল তাদের কাছে। কাদের কাছে? দ্য পিওর ম্যান অফ সায়েন্স, বিজ্ঞান মনস্ক মানুষের কাছে। বাট ইনএভিটেবলি হি ফাইন্ডস হিমসেলফ, কিন্তু ঘটনাক্রমে সে নিজেকে কি দেখে? কাস্টিং হিজ পিয়ার বিফোর সোয়াইন, যেমন ভাবে কিরকম নিজেকে মনে করে যে তুমি যদি কোনো শুকরের সামনে যদি মুক্ত ছড়িয়ে দাও তাহলে শুকর কি আর মুক্তর মূল্য বুঝবে? সে তো বুঝবে না, সুতরাং সে নিজেকে সেরকম মনে করে যে আমি তো মূল্যহীন। ম্যান হু ডু নট আন্ডারস্ট্যান্ড, একটা মানুষ যে বুঝতে পারে না হিজ সায়েন্টিফিক ওয়ার্ক, তার বিজ্ঞান সম্পর্কিত কাজ, ক্যান ইউটিলাইজ দ্য নলেজ দ্যাট হি প্রোভাইডস। সেন্টেন্সটা এরকম ভাবে পড়ো, এ ম্যান ক্যান ইউটিলাইজ দ্য নলেজ, একটা মানুষ ক্যান ইউটিলাইজ ব্যবহার করতে পারে দ্য নলেজ জ্ঞানকে, দ্যাট হি প্রোভাইডস যে জ্ঞানটা সে আবিষ্কার করলো। হু ডু নট আন্ডারস্ট্যান্ড হিজ সায়েন্টিফিক ওয়ার্ক, কিন্তু সেই মানুষটা তার সায়েন্টিফিক ওয়ার্ক সম্পর্কে কোনো ওয়াকিবহলই নয়। দ্য নিউ টেকনিক্স টু হুইচ ইট গিভস দ্য রাইজ অফেন হ্যাভ টোটালি আনএক্সপেক্টেড ইফেক্টস, এই যে নিউ টেকনিক্স, এই যে তার অজান্তে নতুন টেকনিক্স আবিষ্কার সে করে ফেললো, এই নিউ টেকনিক্স গুলো, এই নিউ টেকনিক্সটাই টু হুইচ ইট গিভস রাইজ অফেন হ্যাভ টোটালি আনএক্সপেক্টেড ইফেক্ট, একটা অপ্রত্যাশিত ভাবে ফলাফল কিন্তু পরিবেশের উপরে পড়ে, অর্থাৎ একটা যেটা সে আশা করেনি যে এর প্রভাব কি হতে পারে। আনএক্সপেক্টেড ইফেক্ট মানে অপ্রত্যাশিত প্রভাব কি পড়তে পারে জনজীবনের প্রতি, সোসাইটির প্রতি, এনভায়রনমেন্টের প্রতি, এই ওয়ার্ল্ডের প্রতি। এ ম্যান হু ডিসাইড, একটা মানুষ যে মনস্থির করেছে কি হোয়াট ইউজ শ্যাল বি মেড অফ নিউ টেকনিক্স আর নট নেসেসারিলি পসেসড অফ এনি এক্সেপশনাল ডিগ্রি অফ উইজডম। উনি বলছেন দ্য ম্যান হু ডিসাইড হোয়াট ইউজ শ্যাল বি মেড অফ দ্য নিউ টেকনিক্স, যে এই নতুন টেকনিক্স সে ব্যবহার করার মতন পদ্ধতি সে আবিষ্কার করে ফেলেছে, তার মানে এই নয় আর নট নেসেসারিলি পসেসড অফ এনি এক্সেপশনাল ডিগ্রি অফ উইজডম, তার মানে এই নয় যে সে প্রচুর জ্ঞানের অধিকারী। দে আর মেনলি পলিটিশিয়ানস, তারা কেবলমাত্র পলিটিশিয়ানস অফ হুজ প্রফেশনাল স্কিল, যার প্রফেশনাল দক্ষতা হচ্ছে কনসিস্টেন্ট নলেজ, যার দক্ষতাটা কিসের সঙ্গে যুক্ত? জ্ঞানের সঙ্গে যুক্ত। কিরকম জ্ঞান? হাউ টু প্লে আপন দ্য ইমোশনস ইন নোয়িং হাউ টু প্লে আপন দ্য ইমোশনস অফ মাস অফ ম্যান, অর্থাৎ জনগণের আবেগ নিয়ে কি করে খেলতে হবে, একমাত্র এই দক্ষতাটা সবচেয়ে ভালো কে পারে? একজন পলিটিশিয়ান। দ্য ইমোশনস হুইচ ইজিলি সোয়ে মাসেস আর ভেরি সেলডম, এই ইমোশন, এই আবেগটা কি করে? হুইচ ইজিলি সোয়ে অর্থাৎ প্রভাব ফেলে কিসের উপরে? মাসেস, সাধারণের উপরে, জনসাধারণের উপরে। এই আবেগটাই কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব ফেলে, আর ভেরি সেলডম যেটা খুবই রেয়ার। দ্য বেস্ট অফ হুইচ দ্য ইন্ডিভিজুয়ালস কম্পোজিং দ্য মাসেস আর ক্যাপাবল, জনসাধারণ সক্ষম হবে, কিসের সক্ষম? হুইচ দ্য ইন্ডিভিজুয়ালস কম্পোজিং, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি যে সেটা কম্পোজ করতে সক্ষম হবে, এটা কিন্তু নাও হতে পারে, আবার এটা হতেও পারে। And so the scientist finds, সেই কারণে সায়েন্টিস্টরা কি দেখে? দ্যাট যে he has unintentionally placed new powers in the hands of reckless man, তখন একজন সায়েন্টিস্ট কি দেখে? যে সে unintentionally মানে তার কোনো ইচ্ছা থাকেনি, অনিচ্ছাকৃত ভাবেই প্লেসড নিউ পাওয়ার্স, একটা নতুন ক্ষমতা দিয়ে দিয়েছে, কার কাছে? ইন দ্য হ্যান্ডস অফ রেকলেস ম্যান, এই বেপরোয়া মানুষের হাতে। হি মে ইজিলি কাম টু ডাউট, তখন সে সহজেই একটা সন্দেহ প্রকাশ করে। ইন মোমেন্টস অফ ডিপ্রেশন, হতাশ হয়ে, অর ওভারওয়ার্ক অথবা প্রচুর কাজ করার ফলে ক্লান্ত হয়ে, whether the world would not be a happier place, হবে নাকি এই বিশ্বটা একটা সুন্দর জায়গা, শান্তির জায়গা, if science did not exist, যদি বিজ্ঞান না থাকে। অর্থাৎ উনি প্রকাশ করছেন যে বিজ্ঞান না থাকলে হয়তো এই পৃথিবীটা একটা শান্তির জায়গা হতেও পারতো, whether the world would not be a happier place, হবে নাকি এই পৃথিবীটা একটা শান্তির জায়গা if science did not exist, যদি বিজ্ঞান না থাকতো। তো he knows that, সে জানে যে সায়েন্স গিভেন পাওয়ার, বিজ্ঞান কি দেয়? ক্ষমতা দেয়। অ্যান্ড দ্যাট পাওয়ার, এই ক্ষমতাটা হুইচ ইট গিভস কুড বি ইউজড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলফেয়ার, এবং এই পাওয়ারটাই কিন্তু মানুষের জীবনকে আরামদায়ক করে তোলে। ওয়েলফেয়ার, হিউম্যান ওয়েলফেয়ার, মানুষের জীবনকে আরামদায়ক করে তোলে। বাট কিন্তু হি নিউজ অলসো, সে এটাও জানে দ্যাট যে ভেরি অফেন ইট ইজ ইউজড, এটা ব্যবহার হয় ইন দ্য ভেরি অপোজিট ডিরেকশন, খারাপ কাজের ক্ষেত্রে। অর্থাৎ
এই যে পাওয়ার যেটা সায়েন্স দেয়, সেই পাওয়ারটা কি? সেই পাওয়ারটা মানুষের জীবনকে আরামদায়ক করে তোলে। কিন্তু সায়েন্টিস্টরা এটা খুব ভালোই জানে মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক করে তোলার ক্ষেত্রে কিন্তু এই সায়েন্টিফিক ইনভেনশনটা ব্যবহার করা হবে না, এর অপোজিট ডিরেকশনে ব্যবহার করা হবে, অর্থাৎ মানুষের ক্ষতি করুক সেটাতেই ব্যবহার করা হবে। সেই জন্য উনি বলছেন হি নিউজ, সে জানে অলসো এটাও, দ্যাট জি ভেরি অফেন ইট ইজ ইউজড, এটা প্রায়ই ইউজড হয়ে থাকে। মাঝখানে এটা নটসটা বাতিল দিলাম, বাট ইন দ্য ভেরি অপোজিট ডিরেকশন, এর বিপরীত কাজ করার জন্য, অর্থাৎ ক্ষতি করার জন্য। নট সো, যদিও সেটা হয় বা কখনো হয় না। প্যারা 8, উই মাস্ট রিটেইন দ্য বিলিফ, আমাদের সেই বিলিফকে ধরে রাখতে হবে। কোন বিলিফকে? দ্যাট সায়েন্টিফিক নলেজ ইজ ওয়ান অফ দ্য গ্লোরিজ অফ ম্যান, যে সায়েন্টিফিক নলেজ, এই যে মানুষের বিজ্ঞানের প্রতি যে জ্ঞান, সেটা ইজ ওয়ান অফ দ্য গ্লোরিজ অফ ম্যান, মানুষের যে অনেক গর্বিত দিক আছে তার মধ্যে একটা। আই উইল নট মেনটেন দ্যাট নলেজ ক্যান নেভার ডু হার্ম, আমি এটা বলবো না যে জ্ঞান মানুষের ক্ষতি করে না। আই থিঙ্ক, আমি মনে করি, such general propositions can also always be refuted by well chosen examples. I think such general propositions মানে unproved statement, অর্থাৎ ভুল, can also always be refuted, যেটা ভুল বলে প্রমাণিত হয়, by well chosen examples, সঠিক উদাহরণ দিয়ে। কিরকম উদাহরণ? হোয়াট আই উইল মেনটেন, যেটা আমি বলছি, অ্যান্ড মেনটেন ভিগোরাসলি, যেটা আমি ফোর্সফুলি বলতে বাধ্য হচ্ছি, ইজ দ্যাট নলেজ ইজ ভেরি মাচ মোর অফেন ইউজফুল। কি বলছে? ইজ দ্যাট, যে নলেজ ইজ ভেরি মাচ মোর অফেন ইউজফুল দ্যান হার্মফুল, জ্ঞান ক্ষতির থেকে কিন্তু বেশি ব্যবহারযোগ্য হয়, অর্থাৎ হার্মফুলের থেকেও কিন্তু বেশি উপযোগী হয়, ইউজফুল, মানুষের উপযোগী হয়। অ্যান্ড দ্যাট ফিয়ার অফ নলেজ, আর জ্ঞানের এই ভয়টাই, ইজ ভেরি মাচ মোর অফেন হার্মফুল দ্যান ইউজফুল, আর জ্ঞানের এই নলেজটাকেই কিন্তু বেশি উপযোগীর থেকে আমাদের ক্ষতি হয়। কিরকম? ধরো সায়েন্স যে নতুন টেকনিক্স আবিষ্কার করছে, সেগুলো দিয়ে হয়তো ভালো কাজ করা যেত, কিন্তু সেগুলো আমরা ভালো কাজ করি না, সেগুলো খারাপ কাজের ক্ষেত্রে ইউজ করি। আরেকবার এই লাইনটা পড়ছি, হোয়াট আই উইল মেনটেন, আমি বলছি, অ্যান্ড মেনটেন ভিগোরাসলি, এবং আমি এটা জোর দিয়ে বলছি, ফোর্সফুলি। কি বলছি? ইজ দ্যাট নলেজ ইজ ভেরি মাচ মোর অফেন ইউজফুল দ্যান হার্মফুল, জ্ঞান কিন্তু মানুষের ক্ষতির থেকে উপকার বেশি করে বা উপযোগী হয়ে ওঠে। কিন্তু দ্যাট ফিয়ার অফ নলেজ, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে এই একটা ভয় থাকে। কি ভয়? ইজ ভেরি মাচ মোর অফেন হার্মফুল, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা প্রায় ক্ষতিই করে থাকে দেন ইউজফুল, উপযোগীর থেকে। সাপোজ, উনি তারপর একটা উদাহরণ দিচ্ছেন রাসেল। কিরকম উদাহরণ? সাপোজ ইউ আর এ সায়েন্টিফিক পায়োনিয়ার, তুমি নিজেকে ধরে নাও তুমি একজন বৈজ্ঞানিক অগ্রদূত, অর্থাৎ এখানে পায়োনিয়ার মানে যে কোনো কিছু নতুন ইনভেন্ট করে এবং অপরের রাস্তাটা ক্লিয়ার করে দেয় সেই সূত্র ধরে নতুন কিছু আবিষ্কারের জন্য। তা উনি বলছেন যে তোমাকে তুমি ধরে নাও, সাপোজ ইউ আর এ সায়েন্টিফিক পায়োনিয়ার, তুমি একজন সায়েন্টিফিক অগ্রদূত, এন্ড ইউ মেক সাম ডিসকভারি অফ গ্রেট সায়েন্টিফিক ইম্পর্টেন্স, এবং তুমি একটা বিজ্ঞানের খুব ভালো দিক আবিষ্কার করে ফেলেছো। এন্ড সাপোজ ইউ স্টে ইয়োরসেলফ, এবং তুমি এটা নিজের কাছেই রেখে দিতে চাইছো হয়তো, বা নিজেকেই নিজে বলছো এটা। সরি, সাপোজ ইউ সে ইয়োরসেলফ, এটা স্টে হবে না, এটা সে হবে, এটা কিছু মনে করো না, এটা টাইপিং মিস্টেক। এন্ড সাপোজ ইউ সে ইয়োরসেলফ, আর তখন তুমি ধরে নাও নিজেকে বলছো, আই এম অ্যাফ্রেড, আমার তো ভয় হচ্ছে, দ্যাট যে ডিসকভারি উইল টু হার্ম, আমার যে আবিষ্কার এটা তো ক্ষতি করবে। ইউ নো, তুমি জানো, দ্যাট আদার পিপল আর লাইকলি টু মেক দ্য সেম ডিসকভারি ইফ দে আর অ্যালাউড সুইটেবল অপরচুনিটিস ফর রিসার্চ। উনি বলছেন যে ধর তুমি তো জানো, ইউ নো, তুমি এটাও জানো, দ্যাট যে আদার পিপল আর লাইকলি টু মেক দ্য সেম ডিসকভারি, যে তোমার মতোই অন্য মানুষ বা অন্য কেউ এটা আবিষ্কার করতে পারত, ইফ দে আর অ্যালাউড, যদি তাদের অনুমতি দেওয়া হতো বা তাদের সুযোগ দেওয়া হতো, সুইটেবল অপরচুনিটিস, সঠিক সুযোগ দেওয়া হতো ফর রিসার্চ, তোমাকে যে গবেষণা করার জন্য যে সঠিক সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগটা যদি তাদেরও দেওয়া হতো, তাহলে তারাও তোমার মতো আবিষ্কার করে দেখাতে পারত। ইউ মাস্ট দেয়ারফোর, সেই কারণে অবশ্যই তুমি, ইফ ইউ ডু নট উইশ দ্য ডিসকভারি টু বিকাম পাবলিক, সেই কারণে তুমি যদি তোমার আবিষ্কারকে পাবলিক করতে না চাও, প্রকাশ করতে না চাও, জনসমক্ষে আনতে না চাও, আইদার ডিসকারেজ ইউর শর্ট রিসার্চ অর কন্ট্রোল পাবলিকেশন বাই বোর্ড অফ সেন্সরস। তাহলে কি বলছে? আইদার হতে পারে এটা ডিসকারেজ ইউর শর্ট রিসার্চ, যে তোমার যেটা রিসার্চ সেটা হচ্ছে ডিসকারেজ করবে, অথবা অর্থাৎ অনুৎসাহিত করবে, অথবা এটাও হতে পারে কন্ট্রোল পাবলিকেশন বাই বোর্ড অফ সেন্সরস, অথবা এটাও হতে পারে যে সেন্সর বোর্ড তোমার যে পাবলিকেশন, তোমার যে প্রকাশ ভঙ্গিকে সেটা তারা নিয়ন্ত্রিত করবে। সেন্সরস মানে হচ্ছে একটা ইনস্টিটিউট যেটা কোনো প্রিন্টেড ম্যাটারকে প্রকাশ করবে কি করবে না সেটা বিচার করার ক্ষমতা রাখে, প্রয়োজনে তারা তোমার প্রিন্টেড ম্যাটার থেকে তাদের ইচ্ছা মতো জিনিস বাদও দিতে পারে। নেক্সট, 9 টাইমস আউট অফ 10, 10 বারের মধ্যে 9 বার, দ্য বোর্ড অফ সেন্সরস উইল অবজেক্ট টু নলেজ, তারা বাধা দেবে, উইল অবজেক্ট টু নলেজ, দ্যাট যে
ইজ ইন ফ্যাক্ট ইউজফুল, এটা ব্যবহারযোগ্য। এক্সাম্পল, নলেজ কনসার্নিং বার্থ কন্ট্রোল, যেমন ধরো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। তুমি জানো যে তুমি যে জিনিসটা ইনভেন্ট করেছো সেটা কি না, সেটা হয়তো সোসাইটির ক্ষেত্রে ক্ষতি হতে পারে, সেই ইচ্ছা প্রকাশ করে তুমি যখন সেটা প্রকাশ করতে চাইবে না, তখন কি বলবে? রেদার দ্যান টু নলেজ দ্যাট উড ইন ফ্যাক্ট বি হার্মফুল, তোমাকে তারা তখন কি করবে? 9 টাইমস আউট অফ 10, 10 বারের ভিতরে 9 বার বোর্ড অফ সেন্সর্স উইল অবজেক্ট টু নলেজ, তারা বাধা দেবে। দ্যাট যে ইনফ্যাক্ট ইট ইজ ইউজফুল, যে এটা ব্যবহার উপযোগী বা এটা উপযোগী। যেমন তোমাকে বোঝাবে নলেজ কনসার্নিং বার্থ কন্ট্রোল, যেমন জন্ম নিয়ন্ত্রণটাও সোসাইটির ক্ষেত্রে একটি উপযোগী ম্যাটার, সেটা তোমাকে বোঝাবে। রেদার দ্যান টু নলেজ দ্যাট উড ইনফ্যাক্ট বি হার্মফুল, তোমাকে এটা কিন্তু বোঝানো হবে না যে তোমার ইনভেনশনটা সোসাইটির ক্ষেত্রে ক্ষতি করতে পারে। সেটা একমাত্র কে জানে? সেটা একমাত্র তুমিই জানো। কিন্তু পাবলিককে বোঝানো হবে, তোমাকে বোঝানো হবে যে না, এটা ক্ষতি করবে না, এটা জন্ম নিয়ন্ত্রণের মতনই, পদ্ধতির মতনই, এটা কিন্তু সোসাইটির জন্য ইউজফুল হবে। নেক্সট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফোরসি, এটা আগে থেকে বোঝা বা দেখা খুব অসম্ভব। দ্য সোশ্যাল ইফেক্টস অফ নিউ নলেজ, নতুন কিছুর ক্ষেত্রে নতুন ইনভেন্টের ফলে নতুন টেকনিকের যে প্রভাব সোসাইটির উপরে কি পড়তে পারে সেটা কিন্তু আগে থেকে জানা বা বোঝা অসম্ভব। অ্যান্ড ইট ইজ ভেরি ইজি ফ্রম দ্য sheer force of habit to sink from new knowledge such as might promote new kind of behavior. উনি বলছেন এটা যে ইট ইজ ভেরি ইজি, এটা খুব সহজ, ফ্রম দ্য sheer force to divert, অর্থাৎ বিপদে চালিত করা, sheer force of habit to shrink from new knowledge, যে সবাই কি করবে? এই নতুন জিনিসের প্রতি নিজেকে অভ্যস্ত করে নেবে, such as might promote new kind of behavior, এবং তারা নিজেকে নতুনভাবে আচরণ করতে অভ্যস্ত হয়ে যাবে। নেক্সট, প্যারা 9, apart from the more general duties of scientists towards societies, উনি বলছেন যে সোসাইটির প্রতি স্বাভাবিক কর্তব্য ছাড়া, কার না? সায়েন্টিস্টদের, অর্থাৎ সোসাইটির প্রতি বৈজ্ঞানিকদের স্বাভাবিক কর্তব্য ছাড়া দে হ্যাভ এ কোয়াইট স্পেশাল অ্যান্ড এক্সেপশনাল ডিউটি, তাদের বিশেষ কিছু কর্তব্য থাকে ইন দ্য প্রেজেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমানে সোসাইটি যেরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছে, এরকম সিচুয়েশনে প্রত্যেকটা সায়েন্টিস্টদের স্বাভাবিক কর্তব্য ছাড়াও একটা বিশেষ কর্তব্য থেকে থাকে। উনি মনে করিয়ে দিচ্ছেন, অল মেন অফ সায়েন্স হু হ্যাভ স্টাডিড থার্মোনিউক্লিয়ার ওয়ারফেয়ার, যে সমস্ত সায়েন্টিস্ট যারা পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে বা পারমাণবিক বিদ্যা নিয়ে পড়াশোনা করছে বা গবেষণা করছে, আর অ্যাওয়ার অফ টু সুপারলেটিভলি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের দিকে নজর রাখা উচিত। সেটাকে কি? ফার্স্ট, that whatever agreements may have been reached to the contrary, যে এগ্রিমেন্ট যাই হোক না কেন, অন দ্য কন্ট্রারি মানে দ্বন্দ্ব, এর উপরে এগ্রিমেন্ট যাই হোক না কেন, thermonuclear weapons will certainly be employed by both sides in a world war. এগ্রিমেন্ট আমাদের যাই থাকুক না কেন, অর্থাৎ উনি বলছেন যে দুটো দেশের মধ্যে এগ্রিমেন্ট যাই থাকুক না কেন নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে, যে কেউ কখনো তোমার নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করতে পারবে না, তথাপি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স উইল সার্টেনলি বি এমপ্লয়েড, ব্যবহার করা হবে বাই বোথ সাইড, উভয় দিক থেকে, ইন এ ওয়ার্ল্ড ওয়ার, যদি আবার বিশ্বযুদ্ধ হয়। তো উনি বলছেন, যেটা বর্তমানে তোমরা দেখতেও পাও, যে নিউক্লিয়ার ওয়েপেন্স যাতে যুদ্ধক্ষেত্রে ইউজ করা না হয় তার জন্য বিভিন্ন ধরনের চুক্তি হয় বিভিন্ন দেশের মধ্যে, এবং এর জন্য অর্গানাইজেশনও থাকে। তো কিন্তু বলছে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, অলরেডি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, যখন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তখনই তো যেমনই এগ্রিমেন্ট থাকুক না কেন, দুটো দেশ বা চারটে দেশ বা যখন যুদ্ধ হবে যে দেশের মধ্যে, তারা কিন্তু সবসময় নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করার চেষ্টা করবে। সেকেন্ড, আরেকটা কি? ইফ সাচ ওয়েপেন্স আর এমপ্লয়েড, যদি এই ধরনের নিউক্লিয়ার ওয়েপেন্স সত্যি প্রয়োগ করা হয়ে থাকে, এমপ্লয়েড মানে প্রয়োগ করা হয়ে থাকে, দেয়ার ক্যান বি নো হোপ অফ ভিক্টরি ফর আইদার সাইড, কোনো দিক থেকেই কিন্তু জয়ের কোনো আশা থাকবে না। তাহলে কি হবে? বাট অনলি অফ ইউনিভার্সাল ডিস্ট্রাকশন, কিন্তু একটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইউনিভার্সাল ডিস্ট্রাকশন ইনভলভিং, একটা ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে, অর্থাৎ ধ্বংসাত্মক সিচুয়েশন সৃষ্টি হবে। কোয়াইট পসিবলি, সম্ভবত, উনি নিজের অভিমত প্রকাশ করছেন, সম্ভবত দ্য এন্ড অফ দ্য অল হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ অ্যান্ড অলমোস্ট সার্টেনলি, উনি বলছেন হিউম্যান লাইফ তো বটেই, অ্যানিম্যাল লাইফ তো বটেই, অ্যান্ড অলমোস্ট সার্টেনলি, পুরোপুরিভাবে, ফেলিং দ্যাট এ কমপ্লিট রিভার্সন টু বারবারিজম, একদম পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, অ্যান্ড এ কমপ্লিট রিভার্সন, এবং রিভার্সন মিনস ফরমার কন্ডিশন, অর্থাৎ আগে পৃথিবী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে। বারবারিজম মানে হচ্ছে আনসিভিলাইজড, অর্থাৎ বর্বরতা। অর্থাৎ যদি এরকম দেখা যায় যে দুটো দেশ আবার কি করলো না, নিউক্লিয়ার ওয়েপেন্স ব্যবহার করে ফেললো, তখন কি হবে? কিচ্ছু হবে না, কেউ জিতবে না কোনো
যুদ্ধতে, তাহলে কি হবে? তার পরিবর্তে দুটো দেশই ধ্বংস হয়ে যাবে। 4টা দেশের মধ্যে যুদ্ধ হলে 4টা দেশ ধ্বংস হয়ে যাবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এন্টায়ার ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ এই গল্পটাতে, এই প্রবন্ধটাতে বার্ট্রান্ড রাসেল সবচেয়ে যেটার উপরে বেশি আশঙ্কা প্রকাশ করেছেন সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন্স। অর্থাৎ এনভায়রনমেন্ট যেমন খুশি পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সবই ঠিক আছে, বরফ গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের, এটাও ঠিক আছে, আন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে, এটাও ঠিক আছে, অনেক প্রজাতির অস্তিত্ব আজ সংকটের মুখে, এটাও ঠিক আছে। কিন্তু উনি যেটা সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন যে যাই কিছু হয়ে যাক কখনোই নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করা চলবে না। যদি একবার নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করা হয়ে থাকে তাহলে পৃথিবীকে আর ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না। মানুষ তো মরে যাবেই, মানুষের সাথে মানুষ তো মুছে যাবেই পৃথিবীর বুক থেকে, মানুষের সাথে অ্যানিম্যাল লাইফ, সমস্ত অ্যানিম্যাল পৃথিবী থেকে মুছে যাবে, অ্যান্ড অলমোস্ট সার্টেনলি এবং নিশ্চিতভাবে মুছে যাবে। সো মোটামুটি ভাবে আমরা সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ গোটাটা পড়ে ফেললাম। যদি তোমার কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিওস।